সকলে করতালি দিয়ে यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्या स्वरूपन्तां शारदां प्रणमाम्यहम्। नमस्कार। এই আশ্রমে আমি বহুদিন ধরে আসছি আপনাদের আমন্ত্রণে। একদম নিজের পরিবারের মতোই মনে হয় আমার। প্রত্যেকের সাথে যখন আজ এতদিন পরে দেখা হচ্ছে, সকলকে আমি আমার অভিবাদন জানানোর আগে আমি আমার সশ্রদ্ধ এবং বিনম্র প্রণাম জানাই পূজনীয়া সদ্ভাব প্রাণা মাতাজি ও পূজনীয়া বিমক্ষ প্রাণা মাতাজিকে। আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমার মনে হয় গত কয়েক বছরে আমি প্রত্যেকবারই এসেছি আপনাদের উৎসবে। তো যখন ফিরে যাই তখন বুক ভরা আনন্দ, প্রীতি, ভালোবাসা নিয়ে যাই। কাজেই এখানে যেমন মা, ঠাকুর, স্বামীজির আকর্ষণে আসি, তেমনি আমার পরিবারের আকর্ষণেও আমি আসি। আপনাদের সকলকে জানাই আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ, শ্রদ্ধা এবং নমস্কার। সবাই সুস্থ থাকবেন। আজকে কি বলবো এই নিয়ে যখন জয়ন্তবাবুর সাথে কথা হচ্ছিল, তখন আমি বললাম এবার তো ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছর, তো সেই নিয়ে বললে কেমন হয়। তখন উনি বললেন ঠিক আছে, খুব ভালো হবে, বলুন আপনি। তো সত্যি কথা বলতে কি, এই যে আমাদের স্বাধীনতার যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে নেপথ্যে ছিলেন শ্রী শ্রী মা। আমার জীবনটা কেন্দ্রিত হয়, আবর্তিত হয় শ্রী শ্রী মাকে ঘিরে। তাই সব কিছুতেই আগে শ্রী শ্রী মায়ের কথা আমার মনে হয়। এই যে আমরা তাজমহল দেখতে যাই, দেশ বিদেশের লোক দেখতে আসছে তাজমহল, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আশ্চর্য তাজমহল। লোকে একাধিকবার দেখতে যান এই পরম আশ্চর্যকে দেখতে। আমি যখন গিয়েছিলাম তাজমহল দেখতে, আমি তার প্রত্যেকটি দেয়ালে হাত দিয়ে দিয়ে অনুভব করার চেষ্টা করেছিলাম যে এর পেছনে কী পরিশ্রম, কী অমানসিক জীবন যাপন করতে হয়েছে যারা এই তাজমহলটি তৈরি করে গেছেন আমাদের জন্য। কিন্তু তাদের কথা কেউ জানে না। তাদের যে কী জীবন ছিল, তাদের কী জীবনে কষ্ট ছিল, তারা আদৌ খেতে পেতেন কি না কেউ জানি না আমরা। কিন্তু তাদের কাজ দেখে আমরা বাহবাদী, কী চমৎকার কাজ, কিন্তু তাদের কথা ভাবি না। ঠিক সেই রকম আজকে আমরা ভারতবর্ষের স্বাধীনতা কত অনুষ্ঠান, কত গান, কত আলোচনা, কত আলেখ্য তৈরি হচ্ছে, কিন্তু যাদের প্রাণের বিনিময়ে, যাদের কষ্টে, দুঃখে, যন্ত্রণায়, আত্মত্যাগে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল, তাদের খবর কিন্তু আমরা খুব একটা জানি না, খুব কম আলোচিত হয়। এই যে বিপ্লবীরা, তারা সর্বস্ব ত্যাগ করে বেরিয়ে এলেন, বাড়ি ছেড়ে, মাকে ছেড়ে, সমস্ত কিছু সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে। কেন না, ভারতবর্ষকে মুক্ত করতে হবে, ব্রিটিশের হাত থেকে ভারতবর্ষকে আমরা স্বাধীন করব, পরাধীনতা দূর করব। তাদের কথা আমরা কিন্তু কেউ জানি না। আবার এইদিকে দেখি যে শ্রী শ্রী মা নেপথ্যে থেকে কীভাবে বিপ্লবীদের প্রেরণা দিয়েছেন, শক্তি দিয়েছেন, আশীর্বাদ করেছেন। এই যে মা যখনই জয়রামবাটির থেকে রওনা হয়ে আসছেন বা পৌঁছচ্ছেন, গিয়ে মা জয়রামবাটি স্পর্শ করে, জয়রামবাটির মাটি স্পর্শ করে বলছেন, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। এই যে দেশের জন্য মায়ের ভালোবাসা, দেশপ্রেম, মায়ের বহু আচরণে সেটি দেখতে পাই আমরা।
মা কোনোদিনও বাড়ির বাইরে আসছেন না, কিন্তু মাকে যারা কাছের থেকে দেখেছেন, মায়ের বাড়িতে গেছেন, জয়রামবাটিতে গেছেন, দেখেছেন যে এই পরাধীন দেশকে স্বাধীন করার জন্য মায়ের অন্তরে কি আকুতি ছিল। সবসময় ভাবছেন যে কিভাবে দেশ স্বাধীন হবে। কিন্তু এই যে আমাদের এত বড় শত্রু ইংরেজরা, তারা এই যে কৃষকদের উপর অত্যাচার করছে, নারীদের উপর অত্যাচার করছে, সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, এগুলো মা মেনে নিতে পারেন না। তিনি বলছেন, ছেলেদের বলছেন, মেয়েদের বলছেন, এগুলোর প্রতিবাদ যদি তোমরা না করো কে করবে? কিন্তু এদের প্রতি কখনো এতটুকু বিদ্বেষ ভাব মায়ের ছিল না। মাকে একজন বলছেন, তুমি বলো ওরা উচ্ছন্নে যাক। মা বলছেন, তা কী করে বলবো, ওরাও তো আমার সন্তান। আমি বলি ওরা আমাদের ছেড়ে চলে যাক, ওদের ভালো হোক, ওরা আমাদের ছেড়ে চলে যাক। এই মা যিনি তাদেরও ভালো চাইছেন, কিন্তু আমাদের দেশ স্বাধীন হবে সেটাও চাইছেন। মায়ের কাছে যারা মাকে দেখেছেন, অনেক নারী যারা হয়তো বাড়ির বাইরে বেরোন না, গুরুজনদের সাথে হয়তো উদ্বোধনে মায়ের বাড়িতে গেছেন, বাগবাজারে বা জয়রামবাটিতে গেছে। এই যে মাকে খবরের কাগজ পড়ে শোনানো হতো রোজ, বিভিন্ন অত্যাচার শুনে মার যে একটা অগ্নিমূর্তি ধারণ করতেন, তাই দেখেই তারা বুঝতে পারতেন যে মা কী চাইছেন। এইরকম বহু মেয়েরা তারা মায়ের প্রেরণায়, মায়ের শক্তিতে, মায়ের আশীর্বাদে এগিয়ে এসেছিলেন। তারা দেশের কাজে, দেশকে স্বাধীন করবেন। আজকে আমাদের এই তাঁদের স্মৃতিকথায় আমরা তাদের তর্পণ করব, বিপ্লবীদের এবং বহু মানুষ যারা কখনো সামনে আসেননি কিন্তু প্রাণ দিয়ে গেছেন দেশের জন্য। আমাদের শ্রদ্ধা, আমাদের অশ্রু জলে তাদের তর্পণ আমরা আজকে করব। আমরা দেখছি বহু ঘটনা। একটু বলি যে যখন মা এই পৃথিবীতে ছিলেন, তিনি জন্মেছিলেন পরাধীন ভারতবর্ষে। মা যখন চলে গেলেন এই পৃথিবী ছেড়ে, তখনও ভারতবর্ষ পরাধীন। কিন্তু এই যে মেয়েদের বিশেষ করে মা জাগিয়ে দিয়ে গেলেন। মায়ের কাছে সবাই আসতেন, শ্রী অরবিন্দ আসতেন, বাঘাযতীন আসতেন, সবাই আসতেন মায়ের কাছে আশীর্বাদ নিতে। মা শ্রী অরবিন্দকে দেখে বলছেন, দেখো আমার বীর ছেলে, আমার এইটুকু ছেলে, তাকেই সরকারের কত ভয়, আমার বীর ছেলে। এই যে বলছেন বীর ছেলে, আমার বীর ছেলে, এতে কিন্তু যাকে বলছেন তার মনে কিন্তু একটা শক্তি যাচ্ছে, আরও যুদ্ধে নামার জন্য, পরিশ্রম করার জন্য, বিপ্লব করার জন্য মা শক্তি দিচ্ছেন। মায়ের কাছে বহু বিপ্লবীরা আসছেন আশীর্বাদ নিয়ে যেতে। তো মা একবার ট্রেনে করে যাচ্ছেন, তখন বাঘাযতীন বাগনান থেকে বালেশ্বরে যাচ্ছিলেন। তো উনি শুনলেন যে মা আছেন এই ট্রেনে। তখন তিনি পলাতক অবস্থায় আছেন, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হয়ে যাবেন। ওনার গ্রেপ্তারের পরোয়ানা জারি হয়ে গেছে, উনি পালিয়ে যাচ্ছিলেন আর কি। তো যখনই শুনলেন তিনি যে মা এই ট্রেনে আছেন, কোনো কিছুর পরোয়া করলেন না, যে কোনো মুহূর্তে তিনি ধরা পড়ে যাবেন, তারপরে তার কারাবাস হবে, দেশের কাজ করতে পারবেন না, মৃত্যু হতে পারে, ফাঁসি হবে। কিছু পরোয়া না করে তিনি চলে এলেন। মাকে প্রণাম করে সঙ্গে সঙ্গে মায়ের আশীর্বাদ নিয়ে আবার ফিরে যাচ্ছেন। শুধু নারীরা নয়, পুরুষেরাও মায়ের কাছে বহুবার এসছেন। এই যে সময় মেয়েদের কথা বলছি, তখন কন্যা জন্মালে, ইতিহাস থেকে বলছি, দাদারা কেউ কিছু মনে করবেন না, এ কথা বললে অনেক জায়গায় আমাকে অনেক রূঢ় কথা শুনতে হয়। যে কথাটি এখন আমি বলতে চাচ্ছি সেই জন্য আমি ক্ষমা চাইছি, আমি ইতিহাস থেকে বলছি। যে সময় মা মেয়েদের এইভাবে উদ্বুদ্ধ করছেন, সেই সময় মেয়ে কন্যা সন্তান জন্মালে, তখন তো আতুর ঘর ছিল, এরকম নার্সিংহোমে জন্ম হতো না। আতুর ঘরে পুরুষরা দরজায় লাথি মেরে তাদের বিরক্তি প্রকাশ করতেন। এই এক জঞ্জাল, মেয়ের নাম ফেলি, জমে নিলেও গেলি, পরে নিলেও গেলি, সে মাচা মরা তার সমান, কেনই বা জন্মায়?
যদি মরে যায় তাহলেও সে গেল, যদি পরে নিয়ে যায় কোনো রকমে যদি তার বিবাহ হয় তাহলেও আপদ গেল। এই অবস্থায় মা তাদের শক্তিশালী করছেন। আর যখন বাড়িতে ছেলে জন্মাচ্ছে তখন শাঁখ বাজিয়ে, ওরে শাঁখ বাজা, শাঁখ বাজা, ছেলে হয়েছে। সব ইতিহাস থেকে বলছি, শাঁখ বাজা, ছেলে হয়েছে। এই যে মেয়েদের এত অবহেলা, মেয়েদের এত রকমভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা, সেই মেয়েদের মা এমনভাবে প্রেরণা দিচ্ছেন, তারা এগিয়ে আসছেন আস্তে আস্তে দেশের কাছে। আপনারা জানেন এ ঘটনা, তবু বলি। ননিবালা দেবী ছিলেন বিপ্লবী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের পিসিমা। তিনি ছিলেন সে যুগের স্বামীহারা মহিলা। স্বামীহারা মানেই তো তার নানান রকম আচার বিধি নিষেধ মেনে চলতে হবে। তাকে চুল ছোটো করে কেটে ফেলতে হবে, কোনো গয়না রাখতে পারবে না, সাদা থান পরতে হবে, নিরামিষ খেতে হবে, একবেলা খেতে হবে। এই রকম কঠিন সমাজের মধ্যে ননিমালা দেবী বড় হয়েছেন। তার যখন স্বামী মারা যায় তারপরে তিনি মায়ের কাছে এসছেন। এই ননিমালা দেবী বিপ্লবীদের খুব সাহায্য করতেন। মা তো প্রেরণা দিচ্ছেন, এই তিনি বিপ্লবীদের কার কাছে কোন পিস্তল আছে, রিভলভার আছে, কোথায় পৌঁছতে হবে, কি করতে হবে, আর একদম সাদা মাটা মুখখানা যেন কিচ্ছু জানেন না, কি স্বাধীনতা, কি বিপ্লব, কি এমন মুখ করে তিনি ঘুরে বেড়াতেন। এর মধ্যে ওনার উপরে দায়িত্ব পড়েছে প্রেসিডেন্সি জেলে একজন, তখন তিনি গ্রেপ্তার হয়ে গেছেন সে বিপ্লবী, তিনি কোথায় মাউজার পিস্তলটা রেখে গেছেন সেটার খবরটা আনতে হবে। কে আনবে খবরটা? ছেলেরা তো কেউ যেতে পারবে না, তারা তো গ্রেপ্তার হয়ে যাবে, এখানে কিসের জন্য? তখন জেলের একটা নিয়ম ছিল যে শুধু স্বামীর সাথে দেখা করতে স্ত্রী আসতে পারে। তাকে একটা অনুমতি দেওয়া হতো যে জেলে এসে স্বামীর সাথে দেখা করে সে চলে যাবে। তার তো স্বামী নেই, কিন্তু তিনি এই সাহসটা করলেন। তিনি চলে গেলেন প্রেসিডেন্সি জেলে। গিয়ে কেমন করে গেলেন? একজন সাদা থান পরা, চুল কাটা, স্বামীহারা মেয়ে। এই যে প্রেরণাটা উনি পেয়েছেন যে দেশকে ভালোবাসতে হবে, দেশকে মুক্ত করতে হবে, তখনকার দিনের সমাজে দাঁড়িয়ে তিনি মাথায় সিঁদুর দিয়ে, শাখা পলা পরে, লাল পেরে কাপড় পরে তিনি চলে গেলেন জেলের মধ্যে। গিয়ে সই করলেন স্বামী, যার কাছে আছে পিস্তলটা, যিনি জানেন পিস্তলটা কার কাছে আছে, তিনি ওনার নাম লিখলেন যে আমার স্বামীর সাথে দেখা করতে যাব। সঙ্গে সঙ্গে অনুমতি পেয়ে গেলেন। কিন্তু আমাদের দেশের লোকেরাই তো আছে, নানান রকমভাবে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। উনি খবরটা নিয়েছেন কার কাছে পিস্তলটা আছে, নিয়ে যখন বেরিয়ে আসছেন তখন পুলিশ ধরেছে যে আপনি বলুন, আপনি কে, আপনার কি পরিচয়, আপনার স্বামীর নাম কি? আপনার তো স্বামী নেই। উনি একটা কথা বলছেন না, চুপ করে আছেন। ওনার তো অ্যারেস্ট হয়ে গেলেন, থাকলেন জেলের মধ্যে। তখন প্রেসিডেন্সি জেলে ছিলেন গোল্ডি সাহেব। সে একেবারে দত্যন্ত প্রতাপ, তার ভয়ে লোকে মানে বাঘে গরুতে জল খায় একসাথে, এই অবস্থা। তো ওনাকে রেখেছে বন্দি করে। অকথ্য অত্যাচার হয়েছে ওনার উপরে। ওই অত্যাচারের বর্ণনা আমি আপনাদের মুখে বলতে পারবো না। কোনোদিন যদি আপনারা এসব বই পান, স্বাধীনতা সংগ্রামে নারী, এ সমস্ত বইগুলো যদি আপনারা পান, পড়ে দেখবেন এই ননিবালা দেবীর উপর কি অকথ্য অত্যাচার হয়েছে। একজন মেয়ে হিসাবে আমি ওটা পড়তে পড়তে চোখের জল সামলাতে পারিনি যে এইভাবে কোনো মেয়েকে অত্যাচার করা যায়। উনি খাওয়া দাওয়া বন্ধ করেছেন, প্রচুর ওনাকে অত্যাচার করা হচ্ছে যে তুমি বলো কিসের জন্য এসছো তুমি এখানে, বার করতে পারছে না, এমনভাবে অত্যাচার করছে। কিন্তু উনি এক জলও স্পর্শ করেন না, বলে আমি জল স্পর্শ করবো না। তখন ওকে নিয়ে গেছে গোল্ডির অফিসে। তা গোল্ডি ভাবছেন এই যদি না খেয়ে থাকে, জলও খায় না, কোনো খাবার খায় না, এ মরে গেলে তো আমাকে জবাব দিয়ে করতে হবে যে কিসে উনি মারা গেলেন, আমাকে তো বলতে হবে। উনি ভীষণ বেকায়দায় পড়ে গেছেন যে এত দিন ধরে এই ননিবালা দেবী না খেয়ে আছেন, জল স্পর্শ করছেন না। তখন উনি বললেন
আমরা কি করলে আপনি খাবেন বলুন, আপনি যা বলবেন আমরা তাই করব, আপনি যা বলবেন আমরা তাই করব, তাহলে আপনি খাবেন তো? উনি কোনো উত্তর দিচ্ছেন না। তখন বলছে যে হ্যাঁ, আমাকে তোমরা জিজ্ঞাসা করছো তো আমি কি করতে চাই, আমাকে তোমরা বাগবাজারে পরমাংশদেবের স্ত্রীর কাছে রেখে এসো, তাহলেই আমি খাবো, তা নাহলে আমি খাবো না। তখন গোল্ডি বলছেন দেখুন আমাদের তো জেলের একটা নিয়ম আছে, আপনার মুখের কথায় তো আপনাকে আমি পরমাংশদেবের স্ত্রীর কাছে রাখতে যাব না, আপনি একটা দরখাস্ত করুন, এই দরখাস্তটা আমাদের একটা কপি থাকবে তো, ওইটা দেখিয়ে তারপরে আমরা আপনার ব্যবস্থা করব। তখন ওরা একটা কাগজ পেন্সিল দিয়েছেন, উনি খসখস করে রেখে দিয়েছেন ননিবালা দেবী যে বাগবাজারে পরমাংশদেবের স্ত্রীর কাছে আমাকে রেখে আসুন, তাহলে আমি খাবো। খাবেন তো নাই, মানে যা হোক করে এখান থেকে পালাবেন উনি। ওই কাগজটা তিনি যে সাহেবের হাতে দিয়েছেন, সাহেব সঙ্গে সঙ্গে সেই আবেদনপত্রটি কুটি কুটি করে ছিঁড়ে বিনের মধ্যে ফেলে দিয়েছেন। এইটা উনি মেনে নিতে পারেননি, সঙ্গে সঙ্গে উঠে ঠাস করে একেবারে সেই মুহূর্তে সেই দুর্দণ্ড প্রতাপ যে সাহেব তার গালে দিয়েছেন ঠাস করে এক চড়। সে সাহেব ভাবতে পারছে না যে ভারতবর্ষের অশিক্ষিত নারী, তার এত সাহস। সঙ্গে সঙ্গে ওখানে তো আরও অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের আরও অনেক বন্ধু বান্ধব বিপ্লবীরা তো আছেন ওখানে, তারা এসে হাত চেপে ধরেছে, পিসিমা করো কি করো কি। উনি আবার হাতটা তুলেছিলেন সেকেন্ড চটটা মারবেন বলে, তখন বলছে পিসিমা করো কি করো কি। তখন উনি বললেন ছিঁড়েই যদি ফেলবে তাহলে আমাকে লিখতে বললো কেন। এই যে সাহসিকতা, এই চারিত্রিক তেজস্বিতা কোথার থেকে পাচ্ছেন তারা? এই যে মার কাছে যাচ্ছেন, ওরা কিন্তু আর কোথাও যান না, আমাদের মতো স্কুলে কলেজে যাচ্ছেন না, রাস্তায় বেরোচ্ছেন না, কোথাও যান না, মায়ের কাছে তারা যান। মাকে দেখেছে যে মা কিভাবে যখন কারো অত্যাচার হচ্ছে, কারোর উপরে নির্মম ব্যবহার করা হচ্ছে, মা কিভাবে তার প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এর জন্য কিন্তু পরে ক্ষমা চাইতে হয়েছিল। তুমি লিখতে বলে সেটা ছিঁড়ে ফেললে, এর জন্য পরে তাকে সাহেবকে ক্ষমা চাইতে হয়েছিল। এই তেজস্বিতা মা দেখতে চাইছিলেন। স্বামীজি বলছেন মেয়েদের এই যে তারা একটা সংকীর্ণ জগতের মধ্যে আছে, তাদের এত প্রতিভা, এত তাদের মধ্যে যোগ্যতা, এত পোটেনশিয়াল তাদের মধ্যে, কিন্তু সব দাবিয়ে রাখা হচ্ছে। স্বামীজি বলতেন সমস্ত শিক্ষা অসম্পূর্ণ। একটা মানুষকে তুমি স্কুলে পড়াও, কলেজে পড়াও, বিশ্ববিদ্যালয়ে পড়াও, সমস্ত শিক্ষা অসম্পূর্ণ থেকে যায় যদি তার মধ্যে দেশপ্রেম না জাগে। দেশপ্রেম ছাড়া সমস্ত শিক্ষা অসম্পূর্ণ। স্বামীজির একটি বিখ্যাত কথা তিনি নারী পুরুষ নির্বিশেষে বলছেন, কিন্তু বিশেষ করে বলছেন মেয়েদের, কাম আউট অফ ইউর ন্যারো হোলস, এই যে সংকীর্ণ গর্তের মধ্যে বাস করো না, বেরিয়ে এসো। এই যে স্বামীজি প্রেরণা দিচ্ছেন, এবং স্বামীজি যে সিস্টার নিবেদিতাকে নিয়ে এলেন ভারতবর্ষের মেয়েদের জন্য, আমাদের দেশের মেয়েদের শিক্ষিত করে তোলার জন্য, এ কি শুধু দুপাতা অওয়া কখা শিখবে, ABCD শিখবেন মেয়েরা, আর 1 2 3 4 এক থেকে 100 পর্যন্ত শিখবেন, এইটুকুর জন্য নিয়ে আসলেন? তা পরিপূর্ণ মানুষ তৈরি করার জন্য নিয়ে আসলেন, যে মানুষ দেশপ্রেম ছাড়া তৈরি হতে পারে না। আর এই যে সিস্টার নিবেদিতা যাচ্ছেন মায়ের কাছে, বারবার করে যাচ্ছেন মায়ের কাছে, সেখানে মার সাথে পরামর্শ করে তিনি যা কিছু করছেন সব কিছু তিনি মায়ের পরামর্শে করছেন। এই যে সিস্টার নিবেদিতা তার স্কুলের মেয়েদের নিয়ে যাচ্ছেন কমলা গার্লস স্কুলে, ওখানে কমলা গার্লস স্কুলের বারান্দায় বসিয়ে মেয়েদের, তার পাশের পার্কে, সেখানে বিপিনচন্দ্র পাল এনারা সব বড় বড় বক্তারা আসতেন, তারা দেশকে স্বাধীন করার জন্য যে সমস্ত ইন্সপায়ারিং বক্তৃতাগুলি দিতেন, মেয়েদের শোনাতে নিয়ে যেতেন যে দেশের কি অবস্থা এবং তোমাদের কি কর্তব্য। এরকম তাদের শুনিয়ে 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 তাদের মধ্যে একটা ছাপ পড়ে যায়, যাতে যে যা কিছু করি না কেন আমাদের দেশের জন্য বাঁচতে হবে। এরপরে এই যে সবই তো মায়ের সাথে পরামর্শ করে করছেন,
যে নিবেদিতা স্কুলেও, কিন্তু সিস্টার নিবেদিতা স্কুলেও বন্দে মাতরম গান হচ্ছে, কেন হচ্ছে? যে এই দেশের প্রতি ভালোবাসা তাদের মধ্যে হোক। আর তিনি একটি অপূর্ব কথা বলতেন। তিনি বলতেন, এই যে পরাধীন ভারতবর্ষ, এখানে প্রত্যেক মুহূর্তে সাহেবরা, বিদেশিরা সব আমাদের এতভাবে নির্যাতন করছে, পদদলিত করছে। উনি বলছেন, সিস্টার নিবেদিতা বলছেন, আমাদের অস্ত্র নিতে হবে হাতে, অস্ত্র ধরতে হবে, গুলি চালাতে হবে, শত্রুকে আঘাত করতে হবে। যখনই আমরা রুখে দাঁড়াবো, শত্রু আসছে আমরা রুখে দাঁড়াবো, তখনই এই ইংরেজরা আমাদের কাছে মাথা নত করবে, তখন ওরা আমাদের সম্মান করবে। উনি সমস্ত শেখাচ্ছেন, লাঠি খেলা, সাইকেল চড়া, সমস্ত কিছু, স্কিপিং করা, তিনি সব শেখাচ্ছেন। কেন? মেয়েদের যেমন এই যে ব্যায়াম করা শেখাচ্ছেন, যে আমরা সব সময় মেয়ে মানেই আমাদের শক্তি নেই, গায়ে জোর নেই, একদম এমনভাবে তিনি তৈরি করে দিচ্ছেন যাতে মেয়েরা শক্তপোক্ত হয়। স্বামীজি বারবার বলছেন না, আমাদের দেশের মেয়েরা শুধু প্যান প্যানে ভাবেই শিক্ষা করে আসছেন। তাদের মধ্যে ওই যে যাকে বলে মেয়েদের ছিচকা ঝুনে বলা হয়, কারণ তাদের তো ওইভাবেই মানুষ করা হচ্ছে, তাদের তো দোষ নেই। কিন্তু স্বামীজি বলছেন, দেখো ঝাঁসির রানী কেমন ছিলেন, ওই বীরত্বটা মেয়েদের শেখার দরকার। এই বীরত্ব সিস্টার নিবেদিতা বারবার করে দিয়ে যাচ্ছেন মেয়েদের মধ্যে। আর এই যে স্বামীজি বলছেন, একটি নারীও যদি জেগে ওঠে তাহলে হাজারো নারী জেগে উঠবে, হাজারো নারী জেগে উঠবে। যেমন একটি প্রদীপ থেকে আমরা সহস্র প্রদীপ জ্বালিয়ে নিতে পারি। আমরা কিন্তু সবসময় দেখি না যে পূর্ববঙ্গের থেকে মেয়ে বা এদিককার মেয়ে সবাই মায়ের সান্নিধ্যে এসছেন, এমন কিন্তু হয়নি। কিন্তু মায়ের কথা, সিস্টারের কথা এমনভাবে প্রচার হয়েছে যে পূর্ববঙ্গের থেকেও বহু মহিলারা তখনকার দিনে তারা মায়ের কাছে এসছেন। আমরা জানি প্রফুল্লমুখী বসু, তিনি বরিশাল থেকে এসেছিলেন মায়ের কথা শুনে। তার 13 বছর বয়সে বিবাহ হয়েছিল, 28 দিনের মাথায় তিনি স্বামীকে হারান। তাহলে তো তার সংসারে কোনো জায়গা নেই। বিবাহের পর সংসারে তবু একটা থাকলো, সংসার করছে, কিন্তু যার স্বামী নেই সে তো একটা অপদার্থ, ইউজলেস, অপয়া, তার তো কোনো মূল্যই নেই সংসারে, তার থাকাও যা, না থাকাও থাকা। ইনি এই যে মায়ের কথা শুনে এসছিলেন মায়ের কাছে, এই যে সব সময় শুনছেন অপয়া অপয়া অপয়া, তখন কিন্তু নিজেকে ভাবছেন আমি ইউজলেস, আমার জীবনের কোনো মূল্য নেই, আমার বেঁচে থাকাও যা, আমার চলে যাওয়াও তাই। কিন্তু তবুও তিনি মায়ের কথা শুনতে শুনতে 16 বছর বয়সে তিনি এসছিলেন মায়ের কাছে। একদম ভীষণ মানে কালো মুখখানা হবে না, ওইটুকু মেয়ে সমানে লোকের গালাগালি শুনছেন, নানান রকম অপবাদ। আর তখন তো যখনই বিয়ের পরে স্বামী মারা যাচ্ছে সব বলতো ওর জন্যই, ও এসেই স্বামী এই সংসারে এসে ওকে শেষ করে ফেলল। ওইটুকু মেয়ে সব সহ্য করছেন। তখন মা বলেছিলেন, মা দেখেই বলেছিলেন প্রথম কথা, অত নিরাশ কেন মা, ঠাকুর তোমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেবেন, তুমি দেখো ঠাকুর তোমাকে শক্তি যোগাবেন, তুমি কত কাজ করবে। সত্যি সত্যি পরবর্তীকালে তিনি বহু দেশের কাজ করেছিলেন এবং সবথেকে বড় কথা নারী আন্দোলনে তিনি পুরোধা হয়েছিলেন। এত শক্তি মা তাকে দিয়েছিলেন, একদিকে দেশের কাজ করছেন এবং মেয়েদের জাগিয়ে তুলছেন। এই যে মেয়েরা মায়ের কথা শুনছেন, তাদের এই যে আরও মায়ের কাছে যাওয়ার বা তার থেকে প্রেরণা পাওয়ার এত উৎসাহ বেড়ে যাচ্ছে, যে যারা আসতে পারলেন, কিন্তু অনেক মেয়ে তো আসতে পারেননি, কিন্তু তারা কিভাবে প্রভাবিত হয়েছিলেন। এই যে আরামবাগ অঞ্চলে বড়ডঙ্গল যে জায়গাটি আছে গ্রাম, সেখানে তখন বিনয় সেন, ভূপেন্দ্রনাথ সেন এরা তখন মানে গোপনে ছিলেন, তারা আত্মগোপন করেছিলেন এবং সেখানে তারা এই নানান রকমভাবে সংঘবদ্ধ করছেন মানুষকে দেশের কাজে এগিয়ে আসার জন্য। তো ওখানকার মেয়েরা, এই যে বলছি মেয়েদের তো কোনো পরিচয়ও নেই, একটি মেয়ের পরিচয়, তার হয়তো কোনো নাম আছে
কিন্তু সেই নাম কেউ জানে না। তারা, কালী, এসব নাম হয়তো আছে, কিন্তু সেই নামে তাদের কেউ চেনে না। তাদের কিভাবে চেনে? গোবিন্দর মেয়ে, নিবারণের বোন, রাখালের স্ত্রী, হাবুর মা, এই সব পুরুষের নাম দিয়ে দেখুন তাদের পরিচয়। তারা কিন্তু লোকের বাড়ি, এরা কিন্তু লেখাপড়া শেখেননি, কিচ্ছু না। কিন্তু এই যে মায়ের কথা তারা শুনছেন, সিস্টার যে কত কাজ করছেন। সরলাবালা সরকার ছিলেন ভগিনী নিবেদিতার অন্যতম সহকর্মিনী, দেশের কাজে তার প্রচুর অবদান। তিনি গেছেন বহু জায়গায়, মেয়েদের মধ্যে গ্রামে গ্রামে গেছেন, মেয়েদের মধ্যে জাগিয়ে দিয়েছেন মায়ের ভাবধারা, সিস্টার নিবেদিতার ভাবধারা সব। এই মেয়েরা, তারা লোকের বাড়ি কাজ করে খেতেন, তাদের কিন্তু কোনো রকম আর অন্য কোনো রকম পয়সা কড়ি রোজগারের ব্যবস্থা ছিল না। তারা এদেরকে লুকিয়ে রাখতেন, আশ্রয় দিতেন এবং যত রকমভাবে পারতেন সাহায্য করতেন। তাদের নিজেদের আলু সেদ্ধ ভাত, সেইটা তারা না খেয়ে রেখে দিতেন, যে ওনারা বাড়ি আসলে ওইটা, যত রাত্রির হোক, 12টা 1টায় তারা বাড়ি আসছেন, তখন এদের বাড়িতে সব কাজের মানুষদের বাড়িতে গিয়ে তারা আত্মগোপন করে আছেন, ওই নিজের মুখের ভাত আলু সেদ্ধটুকু তাদের খাওয়াতেন। এবং এই যে যখন গ্রামের মধ্যে পুলিশ ঢুকে যাচ্ছে, তো এরা তো সব কাজে বেরিয়ে যাচ্ছে, এরা জানেন না যে এনারা বিপ্লবীরা কোথায় কে আছেন, এরা কেউ জানেন না। কিন্তু ওই যে পুলিশের গাড়ি আসছে, সঙ্গে সঙ্গে তখন করতেন কি, ওনারা শাঁখ বাজাতে আরম্ভ করতেন। এই যে একজন বাজাচ্ছে, আরেকজন বাজাচ্ছে, আরেকজন বাজাচ্ছে, একটা চেন হয়ে যাচ্ছে, যে যেখানে বিপ্লবীরা আছেন তারা নিরাপদ জায়গায় পালিয়ে চলে যেতেন। এই সমস্ত বুদ্ধিগুলো এদের নিজেদের মাথার থেকে বেরোতো, কেউ এদের বলে দেয়নি, শাঁখ বাজিয়ে তাদের রক্ষা করছেন। এইরকম একজন নারী, কেষ্টর মা। কেষ্টর মা 5 বাড়িতে কাজ করে খান, আর এই যে তার ছেলে কেষ্ট, সে একদম যাকে বলে খুব সিম্পল, হাবাগোবা যাকে আমরা বলি, কোনোটা কিছুর মধ্যে নেই। তো প্রফুল্লচন্দ্র সেন একটি চিঠি লিখে এই কেষ্টর হাতে দিয়ে বলেছেন আরেক জায়গায় দিয়ে আসতে। তো ও ছেলে, ও রাস্তায় খেলে বেড়ায়, ডাঙ্গুলি খেলে বেড়ায়, ওকে আর কে সন্দেহ করবে? তো উনি বলে দিয়েছেন, এই চিঠিটা তোকে কে দিচ্ছে, কোথায় যাচ্ছিস, কারোকে বলবি না, কোনো রকমভাবে যেন কেউ জানতে না পারে আমি তোকে এই চিঠি দিচ্ছি। বলেছে না, কেউ জানবে না। বলছে তোর কাছ থেকে যেন কেউ কোনো কথা জানতে না পারে। ওইটুকু ছেলে সে চিঠিটা নিয়ে যাচ্ছে, পুলিশের তো নজর তাকে ধরেছে, ধরে চিঠিটা পকেট থেকে বার করে ফেলেছে। নিয়ে সে বর্ণনা যদি আপনারা দেখেন, সেই ছেলেকে ওরা উল্টো করে পা দুটোকে উপরে বেঁধে, ওই যে রড থাকে না ঘরের মধ্যে, তার মধ্যে বেঁধে উল্টো করে তাকে মারছে, গল গল করে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, একটা কথা সে বলছে না। বুঝুন মা কিভাবে প্রত্যেকটি মানুষকে, সে আমরা আজকাল রিমোট কন্ট্রোলে টিভি এইসবগুলো করি, রিমোট কন্ট্রোল বাগবাজারে মায়ের বাড়ি, ওখান থেকে রিমোট কন্ট্রোল হচ্ছে, মা কিভাবে নিয়ন্ত্রণ করেছেন সমস্ত সিচুয়েশন। সেইখানে এমন মার বেড়েছে, ছেলে তো অজ্ঞান হয়ে গেছে, গল গল করে মুখ থেকে রক্ত বেরিয়েছে, অজ্ঞান হয়ে গেছে। পুলিশ ভেবেছে মরে গেছে। পুলিশ ওকে টানতে টানতে নিয়ে গিয়ে বাজারের মাঝখানে ফেলে দিয়েছে, এবার আসুক ওর মা এসে নিয়ে যাক। তখন সবাই গেছে কেষ্টর মাকে ডাকতে, ও কেষ্টর মা শিগগির এসো, তোমার ছেলেকে পুলিশ মেরে ফেলেছে, তোমার ছেলেকে পুলিশ মেরে ফেলেছে। পুলিশ এসে বলেছে তো মরে গেছে। ভিড় জমে গেছে, একেবারে কেষ্ট মাটিতে শোয়া, আর সমস্ত লোক ঘিরে ধরেছে। কেষ্টর মা কাজের বাড়ির থেকে দৌড়ে দৌড়ে এসে ভিড় ঠেলে দেখছে কেষ্টর মুখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে গেছে, ও তো মানে বেঁচে আছে কিনা বোঝা যাচ্ছে না। কেষ্টর মা প্রথম কথা বললেন, বিপ্লবীদের সম্পর্কে কিছু বলে দেয়নি তো কেষ্ট? বাবু, যে ছেলেটা তো জানে ছেলেটি মারা গেছে। এই হচ্ছে মায়ের শক্তি, দেশের জন্য তারা প্রাণ দিচ্ছেন, তাদের কথা কেউ জানে না। তারা হচ্ছে কেষ্টর মা, গোবিন্দর বউ, রাখালের বোন, এই হচ্ছে তাদের পরিচয়। তাদের কথা ইতিহাসে লেখা নেই, কোনো দিন কোথাও কোথাও এদের কথা লেখা থাকছে না। মায়ের বুক থেকে পুত্র সন্তানকে ছিঁড়ে এনে দেশমাতৃকার
পূজার নৈবেদ্য সাজালেন কেষ্টর মা। কে তাদের খবর রাখে? এই যে আস্তে আস্তে মেয়েরা সব খবর পাচ্ছে যে এইভাবে দেশের কাজে এগিয়ে আসতে হবে। এই যে আভা বলে একটি মেয়ে, এরা সমস্ত সরলাবালা সরকার মায়ের কথা বলছেন, সিস্টারের কথা বলছেন, তাদের মধ্যে শক্তি আসছে। ওই যে বললাম একটি প্রদীপ থেকে হাজারো প্রদীপ জ্বলে উঠছে। আভা বলে একটি মেয়ে খুব ডাকাবুকো, যেমন তত্তর করে গাছে উঠতে পারেন, সাঁতারে কেউ তার সাথে পারে না এমন দৌড়তে পারেন। তো করে যাচ্ছেন, তো গোপনে সমস্ত কাজ করে যাচ্ছেন, তো ধরা পড়ে গেছেন, জেলের মধ্যে আছেন। ওনার সাথে আরও কয়েকজন মেয়ে আছে জেলের মধ্যে। তখন জেলের মধ্যে তো শান্তি পাচ্ছেন না, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। তখন তিনি অন্য মেয়েদের বলছেন যে আমরা শাড়ির পাড় কেটে কেটে ভারতবর্ষের ফ্ল্যাগ তৈরি করব। তো তখন অন্য মেয়েরা বলছে, আচ্ছা আবাদি, তুমি এই যে ফ্ল্যাগ তৈরি করবে, এটা করে কী হবে? আমাদের ঘরের মধ্যে একটা ভারতবর্ষের ফ্ল্যাগ রেখে কে বা দেখছে, কে বা জানছে যে তুমি ফ্ল্যাগ তৈরি করছো? বলছে না, ওই জেলের মধ্যে যেটা সব থেকে বড় গাছ আছে, তার ওই উপরের ডালটা, মগ ডালটার মধ্যে ওটা বেঁধে দিয়ে আসবো, বাইরের থেকে লোক দেখবে। আর ওই যে ইউনিয়ন জ্যাক হচ্ছে ব্রিটিশ ফ্ল্যাগ। বলছে ওই ইউনিয়ন জ্যাকটাকে নামিয়ে দেবো, ওখানে আছে তো ব্রিটিশ ফ্ল্যাগ, ওটাকে নামিয়ে দেবো, দিয়ে আমাদের ফ্ল্যাগটা ছড়িয়ে দেবো। বলছে আবাদি, তুমি কি মনে করছো না যে তোমাকে আস্ত রাখবে না কেউ? তখন বলছে যে তোমার তো ফাঁসি হবে, সেই সঙ্গে আমাদেরও ফাঁসি হবে, এ কাজে আমরা নেই। তখন আবাদি বলছে যে তোমরা করো না করো, আমি তো করবোই, আমি একলাই উঠবো, ওনার তো কাউকে লাগে না গাছে উঠবেন, ওই মগ ডালে উঠে যাবেন, কাউকে দরকার হয় না। তো তোমরা করো না করো, আমি কিন্তু উঠে যাব। তখন যখন উনি ফ্ল্যাগটা বানাচ্ছেন, সবাই কেউ কেউ একটু হেল্প করছে, শাড়ির পাড় ছিঁড়ে ছিঁড়ে করছেন। কিন্তু ওই জেলের মধ্যে দুটো ভাগ হয়ে গেল মেয়েদের মধ্যে, যে বলছে আমাদেরকে এই একটা ফ্ল্যাগ তোলাতেই আমাদের দেশের কাজ শেষ হয়ে যাবে, আমরা কিচ্ছু করবো না। তুমি কি বলছো, এই ফ্ল্যাগটা তোলা উচিত? বলে হ্যাঁ উচিত, বাইরের লোকদের আমরা সাহস দেব, তারা এই যে ভয়ে মরে যাচ্ছে, আমরা সাহস দেব। উনি তো ফ্ল্যাগ তৈরি করেছেন, 3-4 দিন ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে, যে গাছে উনি উঠবেন একেবারে হড়হড়ে হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে, আর গাছের নিচটা একেবারে কাদায় ভরে গেছে। উনি বললেন যে তোমরা যে আমার সাথে থাকবে থাকো, আর না থাকবে না থাকো, আর যারা যারা ফাঁসিতে যেতে প্রস্তুত আছো তোমরা এসো আমার সাথে। সবাই তো গেছে, যে আবাদি এত বড় একটা কাণ্ড করছে আর আমরা ঘরের মধ্যে বসে থাকবো, তা তো হয় না। দুটো গ্রুপ দুদিকে দাঁড়িয়েছে। উনি এরম পেটের মধ্যে এখানটাতে ফ্ল্যাগটা গুঁজেছেন, গুঁজে ওই হড়হড়ে হয়ে আছে গাছ, একদম এত বৃষ্টি হয়েছে, ওই গাছের মধ্যে উনি উঠে উপরে চলে গেছেন, গিয়ে ওদের ফ্ল্যাগ নামিয়ে দিয়ে ভারতবর্ষের ফ্ল্যাগটা তুলে একটা চিৎকার করছেন, বন্দে মাতরম বন্দে মাতরম চিৎকার করছেন। আর রাস্তায় জেলের বাইরে, পাঁচিলের বাইরে তো লোক জড়ো হয়ে গেছে, সবাই সঙ্গে সঙ্গে বন্দে মাতরম করছে। আর সে পাগলা ঘন্টি বলে না জেলের মধ্যে, সে পাগলা ঘন্টি বেজে গেছে, চতুর্দিক থেকে সব চলে এসছে, এসে বলছে, ওদের যে মেজর ছিলেন, মেজর সিং, তিনিও চলে এসছেন, এসে দেখছেন এই কী কাণ্ড করেছে মেয়েরা জেলের ভেতরে। তখন উনি ফ্ল্যাগটা লাগিয়ে আস্তে আস্তে আসছেন, আর এরা নিচের যে দুটো দল এক হয়ে গেছে, আমরা তো সাকসেসফুল হলাম, দুটো দল এক হয়ে গেছে, হয়ে গিয়ে তখন তারা বন্দে মাতরম চিৎকার করছে। তখন মেজর সিং বলছে চুপ, একটা কথা বলবে না তোমরা, কোনো আওয়াজ করবে না। যা গাছের অবস্থা হয়েছে, উনি উপর থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যাবেন, চিৎকার বন্ধ করো, শান্ত হও, ওনাকে নামতে দাও। আসলে উনি ভাবছেন, মেজর সিং ভাবছেন, ওকে ফাঁসিতে চড়াতে পারলে তো আমার ক্রেডিট হবে, কৃতিত্ব আমার, সেখানে আমি কি করে ওকে নিজে নিজে গাছ থেকে পড়ে মরে যেতে দেবো? কিছুতেই মরে যেতে দেবো না। উনি সবাই শান্ত হয়ে আছে, আর আবাদি আস্তে 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 গাছ থেকে নেমে এলেন। ওনার তো যা ছিল উদ্দেশ্য সফল হয়ে গেলেন। চতুর্দিক থেকে সেই বলে না যে ওখানকার যে কর্মীরা আছে অ্যারেস্ট করবে বলে এসছে, সব চলে এসছে। মেজর সিং ওখানে দাঁড়িয়ে আছেন, কারোর কোনো ভ্রুক্ষেপ নেই, সব এক হয়ে গেছে। আর সেই ব্রিটিশের এগেনস্টে তারা চিৎকার করে বলছে, কথায় কথায় বন্দে মাতরম, ওদের ধরে নিয়ে যাচ্ছে, কেয়ার করছে না, যেন ওরা
ভারতবর্ষকে স্বাধীন করে ফেলেছি, এই আনন্দ নিয়ে তারা যাচ্ছে। এই যে বিপ্লবী হেমচন্দ্র কানঙ্গ তিনি বলেছিলেন যে এই যে ইংরেজ তাড়ানোর জন্য, আমাদের তো এই ইংরেজের দাসত্ব করতে করতে, তাদের এই অত্যাচার সইতে সইতে, তাদের মানে তাদের দাস হয়ে থাকতে থাকতে আমাদের মধ্যে যে শক্তি ছিল সমস্তটা মিলিয়ে গেছে, আমাদের মধ্যে আর কোনো শক্তি নেই। কিন্তু ইংরেজ তাড়ানোর জন্য খোদ একজন ইংরেজকে আমরা আমাদের দলে পেয়ে, সিস্টার নিবেদিতার কথা বলছে, ইংরেজ তাড়ানোর জন্য খোদ একজন ইংরেজকে আমাদের দলে পেয়ে আমাদের নিয়ে যাওয়া উৎসাহ দ্বিগুণভাবে বেড়ে উঠল। যদি ছেলেরাই এই কথা বলেন তাহলে মেয়েদের তো তুলনা নেই, বলার কিছু নেই। অনেক নানান রকম মায়ের অবদানের কথা রয়েছে, আমাদের বলে শেষ হয় না এরকম। আমি বলি, সিন্ধুবালা দেবীর কথা বলে শেষ করব, যে সিন্ধুবালা দেবী ছিলেন অত্যন্ত ডাকাবুকো মেয়ে একজন। তিনি কাউকে পরোয়া করতেন না, যেটা তিনি ঠিক মনে করবেন সেটাই করবেন, আর যেটা মনে করবেন এটার মধ্যে কোনো অন্যায় নেই, আমি যা করছি ন্যায় করছি। মানে তখনকার দিনের মেয়ের মধ্যে এই ভাবটা কিন্তু একটা মানে অসম সাহসিকতার ব্যাপার, কারোর কথা শোনেন না। ওনার স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছিল, তখন তিনি ওই যখন স্কুলে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছিল তখন তিনি মায়ের কথা শুনেছিলেন। কেউ বলেছিলেন একজন বহিয়সী নারী আছেন এরকম, এই শুনেছেন তখন তার থাকবেন না, উনি তো কারোর সঙ্গ লাগে, তখনকার দিনের মেয়েরা তো বাড়ির থেকে বেরোয় না, কোথাও যেতে গেলে পুরুষ মানুষের সঙ্গ লাগে, ওনার তো সব লাগে না, উনি পরোয়াই করেন না, উনি কাউকে না বলে চলে গেছেন মায়ের সাথে দেখা করতে। তখন আমি খুব সংক্ষেপে বলছি, মায়ের সাথে দেখা করতে গেছেন, তো এই বাড়ি ওই বাড়ি কার বাড়িতে আছেন, অমুক বাড়ির ঠিকানা এই করতে করতে খোঁজ করতে করতে সেই বাড়িতে গেছেন। গিয়ে দেখছেন দরজা ধাক্কা দিয়েছেন, একজন বৃদ্ধা এসে দরজাটাকে খুলেছেন। তখন যে বৃদ্ধা দরজা খুলেছেন, উনি তো কাউকেই চেনেন না, যে বৃদ্ধাটি দরজা খুলেছেন সে বৃদ্ধা প্রথমেই বললেন, আসতে কোনো কষ্ট হয়নি তো মা? মায়ের আমার কেমন আঙুন রাঙা মুখ, এই এর কথা বলছেন, সিন্ধুবালা দেবীর কথা মা বলছেন, মায়ের আমার কেমন আগুন রাঙা মুখ, মানে ওনার তো সবসময় রাগ, শরীরে রক্ত ফুটছে, আগুন রাঙা মুখ, মুখটা লাল হয়ে থাকে সবসময়, মা তোমার মুখ যেন এইরকমই আগুন রাঙা হয়ে থাকে। এই তখনই উনি বুঝলেন ইনিই মা। তারপর তো মা ছাড়া উনি কোনো একটি পাও নড়েন না, সমস্ত সময় মায়ের সাথে মায়ের পরামর্শ নিয়ে করছেন। তো ওনার বাবা ভাবছেন, সিন্ধুবালা দেবীর বাবা ভাবছেন যে এই যদি পুলিশ জানতে পারে ইনি কী করে বেড়াচ্ছেন আমার কন্যা, হয় ফাঁসি হবে নাহলে দ্বীপান্তর হবে, তাহলে একে কোনো রকমে যদি আমি পাত্রস্থ করতে পারি তাহলে এর মাথার থেকে এই স্বদেশী ভূত নামবে, বাবা ভাবছেন। তো বলেছেন তোর জন্য কিন্তু আমি পাত্র দেখছি। উনি কিছু বলেননি, মার কাছে চলে গেছেন, গিয়ে বলছেন যে বাবা তো পাত্র দেখছেন আমার জন্য, আমি কি করব তুমি বলো। মা বললেন সংসারও করবে আবার এও করবে। অদ্ভুত লেগেছে আমার এই কথাটি, এও করবে। কি করবে সেটা মা মুখে বলছেন না, কারণ প্রচুর আমাদের আত্মীয় স্বজন আছেন, তারা ঠিক পুলিশে খবর দেবেন, মা পরামর্শ দিচ্ছেন। এও কথাটা এক মা জানলেন আর তিনি জানলেন, তুমি সংসারও করবে এও করবে। এইটা শুনে একজন ভদ্রমহিলা এক জায়গায় বলেছিলাম, সে ভদ্রমহিলা বললেন বাহ, মা তো বেশ সর্বনামের প্রয়োগ জানতেন, তো এওটা করবে, এইটা দিয়ে মা ওকে সব বুঝিয়ে দিলেন। তো ঠিক আছে, বাবা এ করছেন, পাত্র দেখেছেন, কিন্তু এই সঙ্গে সঙ্গে তো হচ্ছে না বিয়ে, মা কাছে উনি আসছেন এ করতে। মা বলছেন শুধু দেশের কাজ কি শুধু ছেলেরাই করবে, তোমরা কিছুই করবে না, তোমাদেরও এগিয়ে আসতে হবে, মেয়েদেরও এগিয়ে আসতে হবে। তখন উনি বলছেন কি করে করব? তখন মা বললেন তাকে তোমরা ভেগ ধরে করবে। উনি বুঝে গেলেন, মানে অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে, বুঝে গেলেন ভেগ ধরে করবে। সেটা কীরকম? কখনো মার বাড়ির আশীর্বাদ নিতে যাচ্ছেন, তো কোনো একটা বড় প্রজেক্টে যাচ্ছেন, অনেক হয়তো রিভলভার আছে, দামি কাগজপত্র আছে, ওগুলো আরেক জায়গায় পাঠাবেন, তখন কখনো বিবি বউ সেজে, কখনো ভুটিয়ালি সেজে, কখনো বৈষ্ণবী সেজে হরে কৃষ্ণ করতে করতে মায়ের কাছে গিয়ে প্রণাম করে চলে গেলেন, কখনো সবজি আলি,
তো একদিন মা দেখেছেন যে ওর এখানে বসাটা ওর ঠিক হবে না, মা তাড়াতাড়ি আশীর্বাদ করে বলছেন, তুমি আজ এসো মা। একটুখানি অভিমান ও মার সাথে বসা গেল না, কিন্তু উনি বুঝছেন যে এমন লোকজন আছে এখানে বসা যাবে না। একদিন তিনি সবজি নিয়ে গেছেন, মা সবজি নিয়ে বলছেন দাঁড়াও বাচ্চা, দামটা দিয়ে দিই বলে মা একটি টাকা নিয়ে এসে দিয়েছেন। তখন বলছেন, মা গো, সবজির দাম কিন্তু 1 টাকা হয়নি। মা বললেন, 16 আনাই তো সিদ্ধি। এই যে আশীর্বাদ করে দিলেন, মা চলে গেলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। ওনার ছেলে এই সমস্ত কথাগুলি বলছেন। খেতে বসেছেন, সবাই গোল হয়ে খেতে বসেছেন। বলছেন মা, ছেলে বলছেন যে মা কি করে জানতে পারতেন পুলিশ আসছে? মা থালাটা খাটের তলায় ঢুকিয়ে দিয়েছেন, যেন এখানে কেউ খাচ্ছিল না। খাটের তলায় থালাটা ঢুকিয়ে দিয়ে মা একদম সে পাই 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 করেছে, মা কোথায় চলে গেলেন। মার সাথে পুলিশে পারতো না, মা এত জোরে দৌড়াতেন। তারপরে দেখছেন চতুর্দিক থেকে পুলিশ রাস্তাগুলোকে বন্ধ করে দিয়েছে। উনি ঝাপাং করে দ্বারকেশ্বর নদী, আমার গায়ে কাটা দিয়ে ওঠে, কী সাহস তাদের। দ্বারকেশ্বর নদীতে উনি ঝাঁপ দিয়ে পড়েছেন। পুলিশও চতুর্দিক ঘিরে রয়েছে, উনি কতক্ষণ ডুবে থাকেন আমরা দেখব। ওনার কার্যসিদ্ধি হলো, সমস্ত কাগজ পিস্তল উনি সব ডিস্ট্রয় করে ফেললেন জলের মধ্যে, আর ওইখানেই তিনি চলে গেলেন। কিন্তু পুলিশ ওই জলের মধ্যে গুলি করেছে ক্রমাগত। অনেকক্ষণ পরে তার রক্তাক্ত দেহ ভেসে উঠল, কিন্তু পুলিশ অস্বীকার করলো, বললো আমরা কিছু করিনি, আমরা কিছু করিনি। কিন্তু ওই যে সারা গায়ে গুলি ওরা বিদ্ধ করেছে, গুলিবিদ্ধ করে তাকে মেরেছে। এই সাহসটা তিনি দিয়েছিলেন, মা দিয়েছিলেন। আর আমি একটি, সবই তো কঠিন কথা হলো, একটি কথা বলছি। মা বলতেন তো তোমরা যে যেভাবে পারো সাহায্য করবে। তো বিপ্লবীদের লুকিয়ে রাখা, তাদের খেতে দেওয়া মেয়েরা করতেন। মেয়েরা তাদের এমনভাবে লুকিয়ে রাখতেন যে পুলিশ হন্যে হয়ে খুঁজে খুঁজে তাদের পেতেন না। আর যে পুলিশের কাছে অর্ডার থাকতো যে এই বিপ্লবীকে অ্যারেস্ট করে আনতে হবে, তাকে যদি ধরে আনতে না পারে তাহলে তার চাকরি চলে যাবে। তারাও হন্যে হয়ে খুঁজে 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 পাগল হয়ে যেত, চাকরিটা বাজাতে হবে, বজায় রাখতে হবে, কিছুতেই তো খুঁজে পায় না। তো এগুলোও আমি পড়েছি, সমস্ত বিপ্লবীদের কথার থেকে পড়েছি। তো একজন পুলিশের উপরে অর্ডার আছে যে পাঁচকড়ি হালদার, বিপ্লবী পাঁচকড়ি হালদারকে গ্রেপ্তার করে আনতে হবে, পরোয়ানা বেরিয়ে গেছে। শুধু মানে হন্যে হয়ে খুঁজছে কোথায় কোথায় থাকতে পারে। বড় বড় ধান, শুদ্ধ ধানের গোলা ভেঙে চুড়ে তছনছ করে দিয়েছে, গোয়াল ঘরটা ভেঙে দিয়েছে, রান্নাঘরে যেখানে কাঠ টাট জমা থাকে পুরো বাড়ি সব এক একজনের ঢুকছে আর তছনছ করে দিচ্ছে, কোথাও পাচ্ছে না। তো জানে আমার আর কিছু করার নেই, আমার চাকরি যাবে। তো দুদিন পরে তো আদালত বসেছে। তো তখন বিচারক মহাশয় বলছেন বিপ্লবী পাঁচকড়ি হালদারকে হাজির করা হোক। হাজির করে এসছে। তো সে পুলিশে তো এখানে দাঁড়িয়ে রয়েছে। তো বিচারক দেখছেন দুটো লোক দাঁড়িয়ে রয়েছে ওখানে, বলছে পাঁচকড়ি হালদার কে, তাকে হাজির করো, এদের সরাও এখান থেকে। তো তখন সেই ওর তো চাকরির ভয় পুলিশের, বলছে আগে হুজুর এই দুয়ে মিলে পাঁচকড়ি হালদার। কি ফাজলামি হচ্ছে, দুয়ে মিলে পাঁচকড়ি হালদার, ঠিক করে বলো। বলছে হুজুর একজন হচ্ছে 3 কড়ি হালদার, একজন 2 কড়ি হালদার, এই দুয়ে মিলে 5 কড়ি হালদার। মানে প্রাণের দায়ে সে যাকে পেরেছে ধরে এনে 5 কড়ি হালদার। তো এই যে মেয়েরা করতেন, এইসব মেয়েদের দেখেই আমাদের কাজী নজরুল ইসলাম কি সুন্দর লিখলেন, জগতে যত বড় বড় জয়, যত বড় বড় অভিযান, মাতা ভগ্নী বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। সবাইকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।